আচ্ছা, এমন যদি হতো যে ঘুমিয়ে ঘুমিয়েও আয় করা যাচ্ছে? হ্যাঁ, এটাই হলো প্যাসিভ ইনকাম, যা আসলে আর্থিক স্বাধীনতার দরজা খুলে দিতে পারে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ডিভিডেন্ড ইনভেস্টিংয়ের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছানো যায়। চলুন শুরু করা যাক। হ্যাঁ, কথাটা শুনতে যতটাই কঠিন লাগুক, বিষয়টা কিন্তু আসলেই এতটা গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, যদি ঘুমানোর সময়ও টাকা আয়ের কোনো উপায় খুঁজে বের করা না যায়, তবে আধুনিক দাসত্বের জালে আটকে থাকতে হবে। মানে এই শক্তিশালী কথাটা দিয়েই চলুন আজকের আলোচনার গভীরে যাওয়া যাক। কারণ এখানে সময়কে টাকার বিনিময়ে বিক্রি করার যে ধারণাটা, সেখান থেকে মুক্তির একটা পথের কথা বলা হয়েছে। তো প্রথমেই টাকা নিয়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া সবচেয়ে বড় মিথ্যেটাকে একটু ভাঙতে হবে। মানে বছরের পর বছর ধরে আমাদের যা শেখানো হয়েছে, সেটাই কি সম্পদ তৈরির একমাত্র পথ? চলুন দেখি। দেখুন, আমাদের প্রায় সবাইকেই কিন্তু একটাই পথ শেখানো হয়। ভালো করে পড়াশোনা করো, একটা চাকরি জোগাড় করো, আর জীবনের শেষ দিন পর্যন্ত হাড় ভাঙা খেটে যাও। এই ধারণা অনুযায়ী আয় করার একমাত্র উপায় হলো নিজের সময় আর শ্রম দেয়া। কিন্তু সত্যি বলতে এর বাইরেও একটা জগৎ আছে, আর সেই জগতের গোপন কথাই হলো প্যাসিভ ইনকাম। তো চলুন এবার দেখি কিভাবে ডিভিডেন্ড ইনভেস্টিং আমাদের ওই সময় বনাম টাকার ফাঁদ থেকে বের করে আনতে পারে। আচ্ছা, এই ডিভিডেন্ড জিনিসটা আসলে কি? খুব সহজ করে বলে, ডিভিডেন্ড হলো একটা কোম্পানির লাভের সেই অংশ যা তারা তাদের শেয়ার হোল্ডারদের মানে মালিকদের দিয়ে থাকে। কোনো কোম্পানির শেয়ার কেনার মানেই তো হলো সেই কোম্পানির আংশিক মালিক হয়ে যাওয়া, আর মালিক হিসেবে লাভের ভাগ পাওয়াটাই হলো ডিভিডেন্ড। সিম্পল। এই স্লাইডের উদাহরণটা দেখুন, এটা বিষয়টাকে একদম পানির মতো পরিষ্কার করে দেবে। ধরুন, মার্কস মগ নামে একটা মগের ব্যবসায় $1 বিনিয়োগ করা হলো। এখন সেই ব্যবসাটি প্রতি বছর এর বিনিময়ে 4 সেন্ট করে দিচ্ছে। এই যে 4 সেন্ট, এটাই হলো ডিভিডেন্ড। আর বিনিয়োগের ওপর এই বাৎসরিক আয়টাকেই বলে ডিভিডেন্ড ইয়েল্ড। তাহলে ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন, স্টারবাকস বা পেপসির মতো বড় আর সফল কোম্পানির শেয়ার কেনা হলো। তার মানে আসলে সেই ব্যবসার একজন অংশীদার হয়ে যাওয়া গেল। আর তখন সেই কোম্পানিগুলো তাদের লাভের একটা অংশ প্রতি 3 মাস বা বছরে একবার করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। মানে শেয়ারের দাম বাড়লে তো লাভ হচ্ছে, কিন্তু ডিভিডেন্ড হলো সেই বাড়তি আয় যা ঘরে বসেই পাওয়া যায়। তবে একটা কথা আছে, সব ডিভিডেন্ড কোম্পানি কিন্তু সমান নির্ভরযোগ্য না। সবচেয়ে নিরাপদ আর স্থিতিশীল কোম্পানিগুলো খুঁজে বের করার একটা দারুণ উপায় আছে। চলুন দেখি এই শেয়ার বাজারের রাজা আর অভিজাত কারা। এই স্লাইডটা একটু খেয়াল করুন, এখানে দুটো বিশেষ ক্যাটাগরি আছে। ডিভিডেন্ড কিংস হলো সেই সব কোম্পানি যারা কিনা টানা 50 বছরেরও বেশি সময় ধরে তাদের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বাড়িয়েই চলেছে। ভাবা যায়? আর ডিভিডেন্ড অ্যারিস্টোক্র্যাটস হলো তারা যারা এই একই কাজটা করছে টানা 25 বছর ধরে। তো বোঝাই যাচ্ছে, দীর্ঘমেয়াদী আর নির্ভরযোগ্য আয়ের জন্য এই দুই ধরনের কোম্পানির উপর ভরসা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন পর্যন্ত তো সবকিছু বেশ দারুণ শোনাচ্ছে, তাই না? কিন্তু কোনো কিছুই তো আর রাতারাতি বড়লোক হওয়ার সহজ রাস্তা নয়। তাই এবার চলুন একটা সৎ বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। প্রশ্নটা হলো, এই যে ডিভিডেন্ড স্ট্র্যাটেজি, এটা বাস্তবে প্রয়োগ করা ঠিক কতটা কঠিন? চলুন কয়েকটা মানদণ্ডের ওপর ভিত্তি করে এর একটা মূল্যায়ন করে ফেলি। এই রেটিং সিস্টেমটা দেখুন, এটা শিখতে কেমন সময় লাগে? 5-এ মাত্র 1। কারণ একটা ইনভেস্টিং অ্যাপ ডাউনলোড করে ভালো কিছু স্টক বেছে নিয়ে টাকা জমা দিলে কাজ শুরু। কিন্তু প্রয়োজনীয় মূলধন, এখানে রেটিং হলো 5-এ 5। কারণ উল্লেখযোগ্য পরিমাণ প্যাসিভ ইনকাম পেতে হলে বেশ বড় অঙ্কের একটা বিনিয়োগের প্রয়োজন হয়। বিষয়টা আরও পরিষ্কার হবে এই সংখ্যাটা দেখলে। ধরুন, স্টারবাকসের মতো একটা কোম্পানি যেটা প্রায় 2.4% ডিভিডেন্ড দেয়, সেখান থেকে প্রতি সপ্তাহে মাত্র $100 আয় করতে হলে বিনিয়োগ করতে হবে প্রায় $2,16,000। এটাই হলো এই পথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে কি যাদের কাছে শুরুতে এত বিশাল অঙ্কের টাকা নেই, তাদের জন্য কোনো পথই খোলা নেই? অবশ্যই আছে, হতাশ হওয়ার কিচ্ছু নেই। চলুন এবার সবার জন্য একটি সহজ পথের কথা জানা যাক। হ্যাঁ, যাদের কাছে শুরুতেই এত বড় অঙ্কের টাকা নেই, তাদের জন্য উত্তরটা হলো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। এটা কিন্তু কম টাকায় শুরু করার একটা অসাধারণ উপায়। কেন ইন্ডেক্স বা মিউচুয়াল ফান্ড?
এটাকে অনেকটা এক ব্যাগ মিক্সড চকলেটের মতো ভাবা যেতে পারে, যেখানে সেরা সেরা সব কোম্পানি একসাথে পাওয়া যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো ঝুঁকি কমে যায়, কারণ বিনিয়োগটা একটা কোম্পানিতে আটকে না থেকে অনেক ভালো ভালো কোম্পানিতে ছড়িয়ে পড়ে। মানে কম টাকায় শুরু করার জন্য এবং দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাওয়ার জন্য এটা একটা দারুণ কৌশল। সব শেষে চলুন টাকা নিয়ে আমাদের চিন্তা ভাবনাটাকেই একটু বদলে ফেলি। টাকা শুধু জমিয়ে রাখার জন্য নয়, টাকাকে কাজে লাগাতে হবে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। টাকা জমানো মানে হলো টাকাটা ব্যাংকে অলস বসে থাকা, আর মুদ্রাস্ফীতির কারণে সময়ের সাথে সাথে সেটার কেনার ক্ষমতা কমতে থাকে। এটা একটা ডিফেন্সিভ বা রক্ষণাত্মক কৌশল। অন্যদিকে বিনিয়োগ করা মানে হলো সম্পদ কেনা, যেখানে টাকা আমাদের হয়ে কাজ করে। এটা হলো সম্পদ তৈরির জন্য একটা অ্যাটাকিং বা আক্রমণাত্মক কৌশল। সুতরাং শুধু টাকা জমানোটা এবার বন্ধ করতে হবে, বরং নিজের টাকার সৈনিক নিয়োগ করা শুরু করতে হবে। এই সৈনিকরাই কিন্তু আমাদের আর্থিক স্বাধীনতার জন্য লড়াই করবে। এখন প্রশ্ন হলো, আমাদের টাকার সৈনিকরা কি যুদ্ধের জন্য প্রস্তুত?